সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বললেন আসিফ মাহমুদ। রাজধানীতে হিরো আলমের উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক। জানাবো হত দরিদ্রদের চাল বন্টন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 10। এদিকে 10 দিনে 15 দেশের সঙ্গে বৈঠক, জামায়াতের নজিরবিহীন কূটনীতিক তৎপরতার কারণ কি? এবং সর্বশেষ জানাবো ভারত এবং আওয়ামী লীগের যোগসাজশের নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বললেন আসিফ মাহমুদ। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ব্যাটে বলে দীর্ঘ সময় শুধু বাংলাদেশের ক্রিকেটই নয়, রাজত্ব করেছেন বিশ্ব ক্রিকেটেও। তবে এবার বোধহয় জাতীয় দলের জার্সিতে সাকিব অধ্যায় শেষ হয়ে এলো, কেননা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করা মন্তব্যের পর এমনটাই বলাই যায়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দেওয়া সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দেন, সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের জেরে পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল সাকিব ও আসিফের। এর মধ্যে তারকা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিবিসিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবে না। কেন এমন সিদ্ধান্ত, সেটাও ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না, আমি শুধু এমপি ইলেকশনটা করেছি, এলাকায় মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে ভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম। প্রমাণ বলতে আসিফ মাহমুদ আসলে সাকিবের একটা ফেসবুক স্ট্যাটাসের কথা বুঝিয়েছেন, যে পোস্ট থেকে এই বিতর্কের সূত্রপাত হয়। মূলত গত রোববার রাত 9টার দিকে ফেসবুকে গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেই পোস্টে তিনি লেখেন, শুভ জন্মদিন আপা। মূলত এই পোস্টের পর থেকে সাকিব আসিফের ভার্চুয়াল লড়াই শুরু হয়। তবে এর আগে পেছনের ঘটনা একটু মনে করা যাক। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের সময়কালে সাকিব ছিলেন দেশের বাইরে। এরপর আর দেশে ফিরতে পারেননি। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয় সাকিব। আর অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে, তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে দুদকের মামলাও। রাজধানীতে হিরো আলমের ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক। রাজধানী আফতাবনগরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। রাত 9টার দিকে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন তরুণ হিরো আলমকে ঘেরাও করে অতর্কিতভাবে মারধর শুরু করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হিরো আলমের স্ত্রী রিয়ামণি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, ডাক্তাররা আমাদের জানিয়েছে দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় আরো খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এদিকে রাত 10:15টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের উপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি, ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনে টি শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে। এছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। হত দরিদ্রদের চাল বন্টন নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত 10। পাবনার ঈশ্বরদীতে হত দরিদ্রদের জন্য সরকারি চাল বন্টন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির বিবদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। রোববার ও সোমবার বিকাল পর্যন্ত উপজেলার শাহপুর ইউনিয়নের বালুরচড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লিটন মাস্টার দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নির্ধারিত 15 টাকা কেজির চাল বিতরণ করেন। এর মধ্যে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুল হোসেনের কাছে স্থানীয় কিছু হতদরিদ্র
মানুষ অভিযোগ করেন যে লিটন মাস্টার ও তার অনুসারীরা হতদরিদ্র সবাইকে নির্ধারিত 30 কেজির স্থলে 25 থেকে 26 কেজি করে চাল দিচ্ছেন। বিষয়টি নিয়ে সাহাবুল হোসেন একাধিকবার লিটন মাস্টারকে অবগত করেও কোনো সমাধান হয়নি। গত সপ্তাহে আবারও চাল বিতরণের সময় হতদরিদ্র এসব মানুষকে 3 থেকে 4 কেজি করে চাল কম দেওয়ার অভিযোগে সাহাবুল হোসেনের সমর্থকদের সঙ্গে লিটন মাস্টারের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার বিকেলে লিটন মাস্টারের ভাই কলম খাকে মারধর করে স্থানীয় জনতা। পরে লিটন মাস্টারের সমর্থকরা সাহাবুল হোসেনের অফিস ভাঙচুর করে। শাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার বলেন, সাহাবুল হোসেন লিডারশিপের অর্ধেক অংশীদার হতে চেয়েছিলেন, তাকে অংশীদার না করায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আল নাইম বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দেওয়া 30 কেজি চালের বস্তা খোলার কোনো নিয়ম নেই এবং ওজনে 30 কেজি কম দিলে তা শাস্তিযোগ্য অপরাধ। কোনো ডিলার যদি এ ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনায় শাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টারের পক্ষে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঈশ্বরদী থানার ওসি আসমা আব্দুল নূর জানান, একটি পক্ষ অভিযোগ দিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 10 দিনে 15 দেশের সঙ্গে বৈঠক, জামায়াতের নজিরবিহীন কূটনৈতিক তৎপরতার কারণ কি? নির্বাচনকে মাথায় রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে জামায়াত। গত 9 মাসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের আগমন। দলের আমির সহ প্রথম সারির একাধিক নেতার একের পর এক বিদেশ সফরের মাধ্যমে এই তৎপরতা লক্ষ্য করা যায়। এর মধ্যে গত 4 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে জামায়াত ইসলামী 15টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছে। জামায়াতের এমন নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা কি, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। সম্প্রতি বেসরকারি টেলিভিশনে এক টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। ডক্টর মির্জা গালিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের যে অবস্থায় আছে সেখানে জামায়াত ইসলামী প্রসপেক্টিভ পার্টি হিসেবে মার্চ করছে। এর আগে 1991 সালের নির্বাচন লক্ষ্য করে দেখবেন যেখানে জামায়াতের ভোট ছিল 12% মতো, অর্থাৎ তারা বড় দুইটা দলের মধ্যে ছিল না। তবে এখনকার রাজনীতিতে জামায়াত বড় দুইটা দলের মধ্যে একটা, তারা নির্বাচনে জিতেও যেতে পারে। কেউ জানে না সামনে কি হবে, তবে বিএনপি অথবা জামায়াত দুটার একটা নির্বাচনে জিততে পারে। এ কারণে জামায়াত ইসলামের ব্যাপারে সবার একটা আগ্রহ তৈরি হয়েছে। তাই তারা জামায়াতের সঙ্গে কথা বলতে চায়, বুঝতে চায় জামায়াত ইসলাম কিভাবে দেশকে পরিচালনা করবে। তিনি আরো বলেন, লিডারের রাজনৈতিক দল হলে তাদের প্রতি যতটুকু আস্থা থাকে, আন্তর্জাতিক মহলের ইসলামী রাজনীতির ব্যাপারে তাদের কিছু প্রশ্ন থাকে। জামায়াত যেহেতু ইসলামী রাজনৈতিক দল, তাই তারা জামায়াতের রাজনৈতিক দর্শন কি সেটা ভালোভাবে বুঝতে চায়। ভারত আওয়ামী লীগের যোগসাজশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বললেন রাশেদ খান। ভারত আওয়ামী লীগের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, জাতিসংঘের সামনে এনসিপি নেতাদের অপদস্থ করা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাজে আচরণ সহ নানাবিধ ঘটনায় দেশের পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র চলছে। ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। রাশেদ খান বলেন, গতকাল রাতে গণ অধিকার পরিষদের সহ সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা ও হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে, সেখানে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে 3 জন নিহত হয়েছে এবং সেনাবাহিনীর উপরও হামলা হয়েছে। এগুলো নিছক কোনো ঘটনা নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের যোগসাজশে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। রাশেদ খান জানান, গতকাল রোববার রাত 12:30টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আব্দুর রহমান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাশেদ বলেন, নুরুল হক নূরের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেফতার হতো তবে তারা ষড়যন্ত্র করার সাহস করত না, বরং সরকারের দুর্বলতায় আওয়ামী দোসরেরা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করছে। দেশে আওয়ামী লীগ ফিরলে প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা পরিষদ দায়ী থাকবেন জানিয়ে রাশেদ খান বলেন, তারা সচিবালয়, পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা থেকে আওয়ামী এজেন্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং বিএনপি জামায়াত তকমা দিয়ে যাদের 16 বছর বঞ্চিত করা হয়েছে সরকার, তাদের আরো বঞ্চিত করেছে। এখন সরকারের উপদেষ্টা বলছেন সব বিএনপি জামায়াত ভাগ করে নিয়েছে, তাহলে জনগণের ভাগ কোথায়? গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগের শাসনামলে যেভাবে সাদা পোশাকের সাধারণ মানুষকে ধরে নিয়ে যেত, ঠিক এভাবে গতকাল শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গাজীপুর থেকে তুলে নিয়ে গিয়ে হামলা করা হয়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত জানা যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।